বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজান্টিয়াম শব্দটি চতুর্থ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিক ভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে। এই সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য, যদিও পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তী যুগকে বিবেচনা করলে কেবল এই নামটি কার্যকারিতা লাভ করে। সাম্রাজ্যটিকে নির্দ্বিধায় রোমান সাম্রাজ্য নামে অভিহিত করা যায় এবং এর সম্রাটদেরকে প্রাচীন রোমান সম্রাটদেরই অবিচ্ছিন্ন উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা যায়। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য প্রাথমিকভাবে রোম নামে পরিচিত ছিল। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কুরআনে একে এই নামে উল্লেখ করা হয়েছে। ঠিক কবে এই সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ বিশেষজ্ঞদের মধ্যেও এ নিয়ে মতভেদ আছে। অনেকের মতে রোমান সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন ৩০৬ থেকে ৩৩৭ খ্রিস্টাব্দ ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট। সম্রাট কনস্টান্টিনি ৩৩০ খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন এবং এই শহরকে কনস্টান্টিনোপল নামে পুনর্গঠিত করেন, যেখান থেকে শুরু হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্থান। ৩৩০ শতাব্দী থেকে ১৪৫৩ শতাব্দী পর্যন্ত ১১২৩ বছর শাসন করেছে এই বাইজেন্টাইন সাম্রাজ্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ইতিহাসের অন্যতম শক্তিশালী ও অধিক সময় রাজত্ব করা বাইজেন্টাইন সাম্রাজ্য সম্পর্কে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, রোমের সম্রাট ছিলেন লুসিয়াস এলিয়াস অরেলিয়াস কমোডাস, যিনি ১৮০ থেকে ১৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন। তার সময়ে রোমের অতীত গৌরব ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছিল। তিনি ১৯২ খ্রিস্টাব্দে খুন হওয়ার পরেই রোমের ক্ষমতা দখল করা নিয়ে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। এই লড়াইয়ে ছিলেন ডিডিয়াস জুলিয়ানাস, ক্লডিয়াস আলবিনাস, পার্টিনাক্স পেসেনিয়াস নাইজার ও সেপ্টিমিয়াস সেভারাস। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ী হয়েছিলেন সেপ্টিমিয়াস। তিনি ১৯৩ থেকে ২১১ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সিংহাসনের ৫ দাবিদারদের মাঝে লড়াইয়ের এই সময়টিকে ইতিহাসে ইয়ার অফ দ্য 5 এম্পেরর্স বলা হয়ে থাকে। এরপর তার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন সেভারাস আলেকজান্ডার। ২৩৫ খ্রিস্টাব্দে তিনিও খুন হলে আবারও পতনের দিকে ঝুঁকে পড়ে এই সাম্রাজ্য। সাম্রাজ্যের অর্থনীতির কোমর ভেঙে যায়, রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে প্লেগের ভয়াবহতা। অন্যদিকে প্রতিবেশী সাম্রাজ্যগুলো আক্রমণ করা শুরু করে, আর এই সব কিছুর মাঝে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ তো লেগেই ছিল। সিংহাসনের দাবিদার হিসেবে উঠে এসেছে মোট ২৬ জনকে। এদের অধিকাংশ ছিল রোমান আর্মির জেনারেল। অবশেষে ২৮৪ খ্রিস্টাব্দে রোমের সিংহাসনে বসেন ডায়োক্লেটিয়ান। তার শাসনামলেই মূলত রোম আবারও স্থিতিশীল হতে শুরু করে। রাজ্যে অস্থিরতা দূর করতে তিনি নতুন এক শাসন ব্যবস্থা শুরু করেন, যেখানে রোমকে কয়েকটি অঞ্চলে ভাগ করে ফেলা হয় এবং এক এক ভাগে এক এক শাসক প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু এই স্থিতিকালও খুব বেশি দিন স্থায়ী হয়নি। একসময় আবারও গৃহযুদ্ধ শুরু হয়ে যায় রোমান সাম্রাজ্যে। শেষ পর্যন্ত ম্যাক্সেন্টিয়াস ও লাইসিনিয়াসকে পরাজিত করে পূর্ব ও পশ্চিম রোমের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কনস্টান্টিন দ্য গ্রেট, যিনি প্রথম কনস্টান্টিন বা সেন্ট কনস্টান্টিন নামেও পরিচিত। তিনি ৩৩০ খ্রিস্টাব্দে এই বাইজেন্টিয়ামে নিজের রোমান সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর করেন। ভৌগোলিক দিক থেকে বাইজেন্টিয়ামের অবস্থান ছিল বসফরাস প্রণালীর ইউরোপীয় অংশে। ইউরোপ ও এশিয়া মাইনরের মাঝে গুরুত্বপূর্ণ এক যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করত এটি। এ সময় তিনি বাইজেন্টিয়ামকে নতুন রোম হিসেবে গড়ে তুলতে মনোযোগ দেন। সামরিক, আর্থিক ইত্যাদি বিভিন্ন দিক থেকে উন্নতি লাভ করতে থাকে শহরটি। শেষ পর্যন্ত কনস্টান্টিনের নামের সাথে মিল রেখে একসময় এই শহরের নাম রাখা হয় কনস্টান্টিনোপল। কনস্টান্টিন পুরো রোমান সাম্রাজ্যের শাসক থাকলেও তার মৃত্যুর পর খুব বেশি দিন এ অখণ্ডতা ধরে রাখা সম্ভব হয়নি। ৩৩৭ খ্রিস্টাব্দে তিনি মারা গেলে রোমের শাসক হন প্রথম ভ্যালেন্টিনিয়ান। সিংহাসনে বসার কিছুদিনের মাঝেই তিনি সাম্রাজ্যের শাসনভার তার ভাই ভ্যালেন্সের সাথে ভাগাভাগি করে নেন। পশ্চিম ভাগের শাসন কাজ ভ্যালেন্টিয়ান দেখাশোনা করলেও পূর্বের ব্যাপারগুলো তার ভাই ভ্যালেন্স দেখাশোনা করতেন।
পুরো রোম সাম্রাজ্যের সর্বশেষ অখণ্ড শাসক ছিলেন প্রথম থিওডোসিয়াস। অবশ্য সাম্রাজ্য ভাগাভাগির কাজটাও তিনি সেরেছিলেন। তিনি সাম্রাজ্যের পশ্চিম রোম ও পূর্ব কনস্টান্টিনোপল অংশের দায়িত্ব দিয়েছিলেন তার দুই ছেলে অনারিয়াস ও আর্কিডিয়াসকে। কিন্তু এ ভাগাভাগি যেন কাল হয়েছিল পশ্চিম রোম সাম্রাজ্যের জন্য। এরপর হান, গথ ও ভ্যান্ডালদের একের পর এক আক্রমণ যেন মেরুদণ্ডে ভেঙে দিয়েছিল তাদের। 476 খ্রিস্টাব্দে বারবারিয়ান ওডোয়াচেরের হাতে রোমুলাস অগাস্টাসের পরাজয়ের মধ্য দিয়ে পতন ঘটে পশ্চিম রোম সাম্রাজ্যের। এখন হয়তো অনেকেই ভাবছেন, পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন তাহলে আক্রমণের শিকার হল না কেন? এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান। রাজধানী কনস্টান্টিনোপল অবস্থিত ছিল বসফরাস প্রণালীর কাছে। ফলে সেখান দিয়ে আক্রমণ করে ফায়দা লোটা ছিল শত্রুপক্ষের জন্য বেশ কঠিন। রাজ্যে ধন সম্পদের প্রাচুর্য ছিল কঠোর প্রশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা। এছাড়া রাজ্যের অর্থনৈতিক ও সামরিক ব্যাপারগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসত পূর্ব ভাগের অনেক নেতাদের কাছ থেকে। এসব কারণে রোমান সাম্রাজ্যের এক অংশের পতন ঘটলেও অপর অংশ বাইজেন্টাইন সাম্রাজ্য ঠিকই টিকেছিল। বাইজেন্টাইন সাম্রাজ্য পরিচালিত হতো রোমের আইন কানুন অনুযায়ী, তবে ল্যাটিনই ছিল এই অঞ্চলের প্রধান ভাষা। এছাড়া গ্রিকভাষী মানুষের সংখ্যাও ছিল অনেক। শিক্ষার্থীরা গ্রিক ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি নিয়ে পড়াশোনা করত। 451 খ্রিস্টাব্দে কাউন্সিল অব চ্যালসেডন পুরো খ্রিস্টান বিশ্বকে 5টি অঞ্চলে ভাগ করেছিল। এগুলো হল রোম, আলেকজান্দ্রিয়া, কনস্টান্টিনোপল, অ্যান্টিওক ও জেরুজালেম। এর মাঝে কনস্টান্টিনোপল অঞ্চলের দায়িত্বে ছিলেন বাইজেন্টাইনের সম্রাট। তিনি একই সাথে চার্চের প্রধানও ছিলেন। অবশ্য 7ম শতকে মুসলিমরা আলেকজান্দ্রিয়া, অ্যান্টিওক ও জেরুজালেম জয় করে নিলে প্রাচ্যের অধিকাংশ খ্রিস্টান দেশের আধ্যাত্মিক নেতায় পরিণত হন বাইজেন্টাইন সম্রাট। 527 থেকে 565 খ্রিস্টাব্দ পর্যন্ত বাইজেন্টাইনদের সম্রাট ছিলেন প্রথম জাস্টিনিয়ান। তার সময়ে এ সাম্রাজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। উত্তর আফ্রিকার পাশাপাশি কালের গহ্বরে হারিয়ে যাওয়া পশ্চিম রোমান সাম্রাজ্যের কিছু অংশ জয় করে নিয়েছিল জাস্টিনিয়ানের বাহিনী। ফলে ভূমধ্যসাগরে উপকূলীয় অধিকাংশ অঞ্চলই তখন ছিল বাইজেন্টাইনদের অধিকারে। এ সময়ের গড়ে উঠেছিল ইতিহাস বিখ্যাত অনেক স্থাপনা, যার মাঝে সবচেয়ে পরিচিত হাজিয়া সোফিয়া। এছাড়া শাসন ব্যবস্থারও অনেক সংস্কার সাধন করেছিলেন তিনি। জাস্টিনিয়ানের সময় বাইজেন্টাইন ছিল ইউরোপের সবচেয়ে বড় ও ক্ষমতাধর রাজ্য। অবশ্য ক্রমাগত যুদ্ধের ফলে রাষ্ট্রের ঋণের বোঝা অনেক বেড়ে গিয়েছিল। পরবর্তী শাসকেরা জনগণের ঘাড়ে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে এই ঋণ মুক্তির পদক্ষেপ নেন। আবার বিশাল বড় এ রাজ্যের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সেনাবাহিনীও তখন ছিল না। 7ম ও 8ম শতকে তাই পার্সিয়ান ও স্লাভদের আক্রমণের পাশাপাশি রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব ও অর্থনৈতিক দুর্বলতা হুমকির মুখে ঠেলে দেয় সাম্রাজ্যের অস্তিত্বকে। 7ম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় ভয় ছিল মুসলিমদের উত্থান। একের পর এক যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হতে থাকে তারা। এ শতকের শেষে সিরিয়া, জেরুজালেম, মিশর ও উত্তর আফ্রিকা বাইজেন্টাইন মানচিত্র থেকে মুসলিম বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়। ওদিকে 7ম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যে শুরু হয় আরেক অন্তর্দ্বন্দ্বের কাহিনী। বিভিন্ন ধর্মীয় চিত্র ও প্রতীক ব্যবহারের ব্যাপারে আপত্তি তোলা শুরু করে ইস্টার্ন চার্চ কর্তৃপক্ষ। বাইজেন্টাইন আইকোনোক্লাজম নামে পরিচিত এই সময়কাল দুটি অংশে বিভক্ত। 726 থেকে 787 সাল পর্যন্ত ছিল প্রথম আইকোনোক্লাজম। 814 থেকে 842 সাল পর্যন্ত চলে দ্বিতীয় আইকোনোক্লাজম। এর নেতৃত্বে ছিলেন তৎকালীন বাইজেন্টাইন সম্রাট তৃতীয় লিও। সে সময় অনেক চিত্র ধ্বংস করা হয়। নির্যাতনের মুখোমুখি হতে হয় সেসব চিত্রকে শ্রদ্ধার সাথে দেখা মানুষগুলোকে। ওদিকে ওয়েস্টার্ন চার্চ তথা রোমান ক্যাথলিক চার্চ ছিল এসব চিত্র ব্যবহারের পক্ষে। ফলে বিবাদ ক্রমশ বাড়তেই থাকে। অবশেষে 843 সালে সম্রাট তৃতীয় মাইকেলের নেতৃত্বাধীন এক চার্চ কাউন্সিল ছবি ব্যবহারের সপক্ষে রায় দিলে অবসান ঘটে দীর্ঘকাল ধরে চলা এ দ্বন্দ্বের। তৃতীয় মাইকেলের বংশধর বাসিলের হাতে গড়ে ওঠা মেসিডোনীয় রাজবংশের শাসন আমলে অবস্থা পাল্টাতে শুরু করে বাইজেন্টাইন সাম্রাজ্যের। সময়টা ছিল 10ম শতকের শেষ ও 11দশ শতকের শুরুর দিকের। সম্রাট জাস্টিনিয়ানের সময়ের তুলনায় ব্যবসা বাণিজ্যে বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ন্ত্রণ, ধন সম্পদ, আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি সবই বৃদ্ধি পায়। চিত্রকলায় আসা শুরু করে সরকারি পৃষ্ঠপোষকতা।
চার্চ, প্রাসাদ ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হয়। শুরু হয় গ্রিসের ইতিহাস ও সাহিত্য নিয়ে গবেষণা। তৎকালীন প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো গ্রিক ভাষা। সন্ন্যাসীরা এতিমখানা, স্কুল, হাসপাতালের মতো জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেন। মধ্য ও পূর্ব বলকান অঞ্চল এবং রাশিয়ার অনেক মানুষ তখন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল। বাইজেন্টাইনদের এই সুখ অবশ্য ক্ষণস্থায়ী ছিল। ক্রমাগত বিভিন্ন দিক থেকে আক্রমণের ফলে বেশ দুর্বল হয়ে পড়ে সাম্রাজ্যটি। 1259 সালে সম্রাট অষ্টম মাইকেলের হাত ধরে পালেইওলাকান সম্রাটদের যুগে প্রবেশ করে বাইজেন্টাইন সাম্রাজ্য। এরপর থেকে ধীরে ধীরে এর অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। পতনের প্রান্তসীমায় অনেকবার গিয়েও ফিরে এসেছিল সাম্রাজ্যটি, কিন্তু এবারের আর্থিক দুরবস্থা যেন তাদের কবরই খুনে দেয়। 1373 সালে সম্রাট পঞ্চম জনের শাসনামলে বাইজান্টিয়াম ওসমানীয় সাম্রাজ্যের এক সামন্ত রাজ্যে পরিণত হয়। তখন তাদেরকে নিয়মিত কর দেয়া লাগত। বিভিন্ন যুদ্ধে ওসমানীয়দের হয়ে লড়াই করতে হতো তাদের। জনের পরবর্তী বংশধরেরা অবশ্য সাময়িকভাবে এই অবস্থার কিছুটা উন্নতি ঘটাতে পেরেছিলেন। তবে 1421 সালে সুলতান দ্বিতীয় মুরাদ ক্ষমতায় আসার পর বাইজেন্টাইনদের একেবারে বিলুপ্ত করার কাজ শুরু করে দেন। শুরু হয় কনস্টান্টিনোপল অবরোধ। অবশেষে 1453 সালের 29 মে সুলতান দ্বিতীয় মেহমেদের শাসনামলে পতন ঘটে বাইজেন্টাইন সাম্রাজ্য। তৎকালীন বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্টান্টিনের মৃত্যুর মধ্য দিয়ে অবশেষে পরিসমাপ্তি ঘটে 330 খ্রিস্টাব্দ থেকে যাত্রা শুরু করা বাইজেন্টাইন সাম্রাজ্যের। শেষ হয় প্রায় 1100 বছর ধরে রচিত হতে থাকা ইতিহাসের আরও একটি অধ্যায়ের। তো বন্ধুরা, এই ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের গল্পবিন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।